আজকের স্টোরিটি বন্ধুর সেই বড় ভাই থেকেই সংগ্রহ করা, যিনি সিলেটে থাকেন এবং এর আগে আমাদের চ্যানেলে আরও একটি স্টোরি তিনি শেয়ার করেছিলেন। আজকের স্টোরিটি একটি মেয়েকে নিয়ে। স্টোরিটি সাধারণত একটু ভিন্ন ধরনের। একটি মেয়ে, তার বাবা মা ও তার বোন ঢাকার মিরপুর এরিয়ায় বাস করেন এবং কি করে তাদের জীবনে নেমে আসে অশান্তি, তা নিয়েই আজকের এই স্টোরিটি কিছুদিন আগের, অর্থাৎ করোনা ভাইরাস বা কোভিড যখন আমাদের দেশে ছিল তার আগের এই স্টোরিটি। তখন শিল্পীর বয়স ছিল 14 বছর। সে মিরপুর এরিয়ায় থাকতো এবং সে লেখাপড়া করতো একটি স্কুলের, কিন্তু তাদের গ্রামের বাসা ছিল বরিশাল। তারা প্রায় বছরে একবার কি দুইবার বরিশালে যেত এবং তারা সেখানে যাওয়ার জন্য সচরাচর পানির রাস্তা অথবা ধরে নিয়ে লঞ্চ ব্যবহার করত। তারা লঞ্চে করেই প্রায় বছরে এক দুইবার করে গ্রামে যেত। তো একবার কি হয়, তার বাবা মা, সে এবং তার ছোট বোন তারা তাদের গ্রাম বরিশালে যাওয়ার জন্য লঞ্চে রওনা দেয়। তারা গ্রামে ভালো সময় কাটিয়ে যখন ফিরে আসে সেই লঞ্চে, তখন তাদের লঞ্চে একটা পরিবারের সাথে তাদের পরিচয় হয়, অর্থাৎ আরও একটি ফ্যামিলির সাথে তাদের পরিচয় হয়। তারা ছিল হিন্দু ফ্যামিলি, কিন্তু শিল্পী তারা ছিল মুসলিম ফ্যামিলির লোক। লঞ্চে তারা একসাথে অনেক ভালো সময় কাটায় এবং তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় দুই পরিবারের মাঝে। শিল্পীর মায়ের সাথে ওই মহিলাটির যে ফ্যামিলির সাথে তার পরিচয় হয়েছিল, সেই ফ্যামিলিতে ছিল মূলত দুইজন বৃদ্ধ কি মধ্যবয়সী দুইজন লোক, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তারাও সফর করতেছিলেন, তাদের সাথেই শিল্পীর মায়ের খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই তারা প্রায় আনন্দ ফুর্তিতে এভাবে তারা ঢাকায় ফিরে আসে। কিন্তু এই আসার পথে লঞ্চের মধ্যেই শিল্পীর যে সাইড ব্যাগ ছিল, মেয়েরা যে সচরাচর সাইড ব্যাগ ইউজ করে, যেটার মধ্যে মোবাইল থাকে অথবা মেকআপের ছোটোখাটো জিনিসপত্র থাকে, ওই সাইড ব্যাগটা চুরি হয়ে যায় লঞ্চের মধ্যে। তারা অনেক খুঁজে লঞ্চের যে ভলেন্টিয়ার আছে তাদেরকেও বলে, কিন্তু কেউ কোনো রকম সাহায্য করতে পারেন। অর্থাৎ বলতে গেলে সে ব্যাগটা গায়েব হয়ে যায় হঠাৎ করে। সেই ব্যাগে তার কিছু ব্যবহারের জিনিসপত্র ছিল, যেমন মেকআপের জিনিসপত্র ছিল এবং তার একটি মোবাইল ফোন ছিল, সেটা গায়েব হয়ে যায় বলি বা চুরি হয়ে যায়। মন খারাপ করে যখন তারা আবার ঢাকায় ফিরে, তখন সব কিছু ভালো চলতেছিল। শিল্পীও নিজের লেখাপড়ায় মনোযোগী হয়ে ওঠে। এভাবে করতে করতে একটা সময়ের পর তাদের নানান বোর্ড এক্সাম ক্লিয়ার হওয়ার পর যখন শিল্পী ভার্সিটি ভর্তি হয়, তখন তার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। বিয়ের প্রস্তাবটা খুবই ভালো একটা ছেলের ছিল। ছেলেটা মূলত ডাক্তার ছিল। তার সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়। শিল্পীও খুবই হ্যাপি ছিল তার নিউলি যে নতুন একটা সম্পর্কে গেছে। তারা প্রায় 6 মাস এঙ্গেজমেন্ট করে এবং এর মাঝেই তাদের প্রেম চলে। 6 মাস পর তাদের বিয়ে হয়ে যায়। শিল্পীর শ্বশুরবাড়ির ফ্যামিলিরাও খুব ভালো ছিল। তারা অনেক দেখাশোনা করতো বিয়ের আগেও এবং বিয়ের পরও। সব দিক থেকে বলতে গেলে পারফেক্ট একটা ফ্যামিলিতে শিল্পীর বিয়ে হয়। কিন্তু বিয়ের 6 মাস যেতে না যেতেই তাদের মাঝে নানা রকম সমস্যা সৃষ্টি হয়। যেমন ছেলেটা যে ডাক্তার ছেলে, তার হাজবেন্ড, সে নানান পরক্রিয়ায় জড়িয়ে পড়ে। এছাড়া বউয়ের গায়ে হাত তোলা, মারধর করা, যৌতুকের জন্য চাপ দেওয়া ইত্যাদি সমস্যা সৃষ্টি হয়। শাশুড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করা ইত্যাদি রকম সমস্যা সৃষ্টি হয়। একটা সময়ে মেন্টাল টর্চার সহ্য না করতে পেরে শিল্পী তার মায়ের বাসায় ফিরে আসে। মায়ের বাসায় কিছুদিন থাকার পর শিল্পী তার মাকে সবকিছু বলে যে তার সাথে এমন এমন হচ্ছে, কিন্তু শিল্পীর মা কিছুতেই বিশ্বাস করতে পারলো না যে এত ভালো একটা পরিবার, ছেলে ডাক্তার, তার পরিবার শিক্ষিত, তারা কিভাবে এরকম জুলুম বা জোর করে তাদের ঘরের বউয়ের উপর। যাই হোক, শিল্পী তাদের পরিবারকে দেখালো যে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল, তার জামাই তাকে মারধর করতো ইত্যাদি। সবশেষে তারা মীমাংসায় বসতে চায়, কিন্তু ছেলে পক্ষ বসতে রাজি হয়নি। শিল্পীকে বলতে গেলে ডিভোর্স দেওয়ার প্রস্তুতি নিয়ে নেয় এবং শিল্পীকে তারা ছেড়ে দেয়। এই অবস্থায় শিল্পীও চলে যায় ডিপ্রেশনে। সে তার জামাইকে ভালোবাসতো, সম্পর্ক রাখতে চেয়েছিল, কিন্তু দিন শেষে রাখতে পারেনি, এমনটাই। সো দিন দিন মায়ের বাসায় থাকতে থাকতে শিল্পী আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যায়। তাকে নানান ডাক্তার দেখানো হয়, ডাক্তাররা ওষুধ দেয়, ওষুধ চললে ভালো থাকতো, তারপর আবার ডিপ্রেশন শুরু হতো। এইভাবে করতে করতে শিল্পী কিরকম অন্যরকম একটা ব্যবহার করা শুরু করে। যেমন তার বোন, বললাম ছোট বোন তাদের ফ্যামিলিতে ছিল, সে ছোট বোনের সাথেই রাতে ঘুমাতো। কিন্তু তার ছোট বোন বলে যে আমি আপুকে দেখি প্রায় রাতে উঠে
নিজে একা একা কথা বলে, একা একা কথা বলে, কিভাবে তাকিয়ে থাকে ওর দিকে, আজবভাবে কি যেন পড়তে থাকে ধীরে ধীরে, মনে হচ্ছে কোনো সূরা বা কোনো কিছু পড়তেছে। তখন শিল্পী এগুলো দেখে তার মাকে বলে, তার মা বলে যে মেয়েটার হয়তো অনেক বেশি ডিপ্রেশন, যার কারণে এই অবস্থা। শিল্পীর বোনও এটা আর সিরিয়াস নেয় না, কিন্তু শিল্পীর বোন শিল্পীর সাথে ঘুমানো বাদ দিয়ে দেয়। সে মানে ভয় পেত তার আপুর সব দেখে। তখন শিল্পী রাতে একা ঘুমাতো গেট ভিতর থেকে লক করে। কিন্তু প্রায় রাত 2টা-3টার দিকে শিল্পীর রুম থেকে সাউন্ড আসতো, সে কারোর সাথে কথা বলতেছে। কিন্তু সে এত রাতে কার সাথে কথা বলবে? সবাই মনে করা হয়তো ফোনে কোনো বান্ধবী হবে বা কোনো ফ্রেন্ড আছে, ফোনে তারা কথা বলতেছে, এটা নিয়ে তারা সিরিয়াস নেয়নি। কিন্তু একদিন শিল্পী গেট খুইলা ঘুমায়। তখন তার মা তার রুম থেকে রাতের বেলা কথার শব্দ শুনতে পায়। তখন দেখে যে গেটটা খোলা। তখন গেটটা থেকে যখন তাকায়, দেখে শিল্পী খাটের উপর দাঁড়িয়ে, রাতের বেলা রাত 2টা বা 3টার দিকে খাটের উপর দাঁড়িয়ে ফ্যানের দিকে তাকিয়ে কি জানি বলতেছে, একা একা কথা বলতেছে আর হাসতেছে। এরা দেখা সে ভয় পেয়ে যায়। তারপর শিল্পীকে যে নামায় বলে যে কি হয়েছে তোর, এভাবে কথাবার্তা জিজ্ঞেস করার মধ্যে শিল্পীর ঘুম আসে এবং সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন শিল্পীকে জিজ্ঞেস করা হয়, তুই রাতের বেলা এমন এমন ঘটনা করছিলি, কারণ কি? তখন শিল্পীর কিছুই মনে ছিল না। শিল্পী বলে, আমার কিছুই মনে নেই, আমি কি করতেছিলাম। এভাবেই চলে। প্রায় সাউন্ড হতো, তাদের রুম থেকে আওয়াজ আসতো। শিল্পী কখনো ফ্যানের দিকে, কখনো জানলার বাইরে তার কে কথা বলতো। তার মা এবং তার বোনের সন্দেহ ছিল যে শিল্পীর উপর হয়তো কোনো খারাপ কিছুর আসর রয়েছে। কিন্তু শিল্পীর বাবা ছিলেন একটু অন্য, প্র্যাকটিক্যাল টাইপের মানুষ। তিনি এগুলিতে বিশ্বাস করতেন না, যার কারণে তিনি তার ফ্যামিলি কোনো স্টেপ নিতে পারেনি। তারপর এইভাবে চলতে থাকে। তখন পার্সিয়ান ক্যাটের অনেক একটা ট্রেন্ড ছিল। তখন সবাই বিড়াল কেনা শুরু করছিল। তখন শিল্পীর মা শিল্পীর জন্য একটা বিড়াল কিনে আনে। ভাবে যে বিড়াল থাকলে যে নেগেটিভ এনার্জি তো বিড়াল শোষা নেয়, ওই হিসাবে তাকে একটা বিড়াল দেয়। সে বিড়ালটাকে পালার ভেঙে, কিন্তু বিড়াল শিল্পীকে দেখলেই মানে কান্না শুরু করতো। দিনের বেলা না, রাতে যখন সে শিল্পীকে দেখতো তখন মানে জোর গলায় কাঁদতো। বিড়ালের কান্নার শব্দ তো আমরা সবাই জানি। তখন এভাবে কান্না শুরু করতো। এরপর তার মা বিড়ালটাকে শিল্পীর রুম থেকে নিয়ে বাইরে রাখা শুরু করে। আগে সে শিল্পীর রুমেই থাকতো রাতের বেলা। বাইরে যখন আনে তখন দেখে আর মা যে শিল্পীর রুমের গেটের দিকে তাকিয়ে বিড়াল কান্না করতেছে বসে বসে। সারাদিন ঠিক থাকে, কিন্তু রাতের বেলা বিড়ালের কান্নার শব্দ। এর মাঝে শিল্পীর পেটের বেবি আসছিল, সে কনসিভ করছিল। ডিভোর্সের পর সে জানতে পারে, কিন্তু কোনো একটা কারণে মানে সে ডিপ্রেশনে থাকার কারণে তার মানে বাচ্চাটা টিকে না, নষ্ট হয়ে যায় বাচ্চাটার স্বাস্থ্য খারাপের জন্য। এটা নিয়েও সে অনেক বেশি ডিপ্রেশন ছিল। তারপর এইভাবে বিড়ালের কান্না ইত্যাদি ইত্যাদি সমস্যা। তারপর পাশের ইমাম মসজিদের ইমাম থেকে যোগাযোগ করে, শিল্পীর মা যোগাযোগ করে। তখন ইমাম সাহেব নানান পানি পড়া ইত্যাদি দেন। যখন এইসব দিতেন তখন 7টা দিন 4-5 দিন সব কিছু ঠিক থাকতো। সে ভালো মতোই ঘুমাতো, সবার সাথে ভালো মতো কথা বলতো। কিন্তু এই 5-6 দিন পর জিনিসটার আর আসল থাকতো না। তখন সে আবার আগের মতো ঘটানো শুরু করতো। এইভাবে মানে চলতে থাকে। যখন দেখে যে মেয়ের অবস্থা খুব খারাপ, তখন শিল্পীর বাবা ভাবে যে তাকে শহরের বাইরে নিয়ে যাই ঘোরাতে, তার মন টন ভালো হবে, তখন তার হয়তো ভালো হবে। যখন সে শহরের বাইরে নিয়ে যায় তাকে ঘোরাতে, তারা তখন ঢাকায় থাকতো, তাদেরকে আবারও গ্রামের বাসায় নিয়ে যাওয়া হয় বরিশালে। সেখানে 7টা দিন থাকে। সেখানেও তার মন মরা অবস্থায় থাকতো। কিন্তু রাতে যে কথা বলার এটা শুধু তার মিরপুরের বাসার মধ্যেই এই ঘটনাটা ঘটতো, কিন্তু আর কোথাও ঘটতো না। এরপর আবার ঢাকা যখন তারা আসার পর একদিন দেখতে পায় শিল্পী একটা পুতুল নিয়ে খেলতেছে। পুতুলটা বলতে আমরা সাধারণত দেখি যে ব্ল্যাক ম্যাজিকের জন্য যে পুতুলগুলো, কাপড়ের পুতুল তৈরি করা হয়, কাপড় মাটি দিয়ে যে পুতুল তৈরি করা হয়, ওই পুতুল নিয়ে খেলা করতেছে শিল্পী। একটা জোয়ান মেয়ে যার বিয়ে হয়ে গেছে, সে পুতুল নিয়ে খেলতেছে। সচরাচর পুতুল নিয়ে খেলাটা অত অবাক্যর বিষয় না, কিন্তু এই পুতুলটা দেখতে ছিল ওই টাইপের যেগুলো পুতুলের উপর জাদু করা হয় বা নানা কুফরি কালাম করা হয়। এটা তার মা দেখে ফেলে। মা দেখে বলে যে এটা কোথায় থেকে আসলো। তখন শিল্পী বলে যে এটা ওকে তার এক বান্ধবী দিয়ে গেছে।
ওর মা বলে তার তো কোনো বান্ধবী এখানে নাই বা আসা যাওয়া হয় না, বলে এটা কোন বান্ধবী ওরে দিছে? বলে যে সে আমার সাথে প্রতিদিন রাত 3টার দিকে দেখা করতে আসে আমার বান্ধবী, সে আমাকে এই পুতুলটা দিয়ে গেছে। মা বললো সব তো গেট টেট লক থাকে, কখন আসে? মা বুঝতে পারছে যে এখানে অন্য কিছু হতে যাচ্ছে। সে বললো যে এই জানলা থেকেই আমার বান্ধবী প্রতি রাতে আমার সাথে দেখা করতে আসে, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, সেই আমাকে এই পুতুলটা দিছে যেন আমি এটা দিয়ে খেলা করি। তখন ওর মা জোর করে এই পুতুলটা তার থেকে নিয়ে বলতে গেলে আগুনে পুড়ায় দেয়। পুড়ায় তারপর ওর ছাইগুলো নিয়ে আলাদা একটা জায়গায় রেখে দেয়, ভাবে যে কোনো ভালো হুজুর পাইলে তাকে জানাবো। এরপর শিল্পীর পাগলামি দিন দিন আরো বাড়তে থাকে, সে তখন রাতে আরো কথা বলতে থাকে। এদের মাঝে তাদের একটা ভালো হুজুরের সাথে সম্পর্ক হয়। তখন হুজুর বলেন যে তোমাদের মেয়ের উপর কেউ কালো জাদু করছে। তখন শিল্পীর আম্মুর সন্দেহ হয় নিশ্চয়ই তার শ্বশুর বাড়ির লোকরা লোভে পড়ে এই কাজটা করছে, হয়তো তারা আমার মেয়ের সাথে সম্পর্ক রাখতে চায়নি, যার কারণে তাকে পাগল করার জন্যই তার উপর কালো জাদু করা হয়েছে। এই নিয়ে শ্বশুর বাড়ির সাথে ভালো অনেক ঝগড়া হয় যে কেন তারা করলো, কিন্তু শ্বশুর বাড়ির লোকরা জিনিসটা অস্বীকার করে ফেলে যে তারা তাদের মেয়েকে অর্থাৎ শিল্পীকে কোনো রকম এরকম কিছু করেনি, শিল্পী নিজে থেকেই এরকম হয়ে গেছে। তারপর হুজুরের সাথে আবার শিল্পীর আম্মু দেখা করে। দেখা করার পর হুজুর তখন বলে যে আমি তখন তোমাকে বলিনি যে কারা এই কাজটা করছে, তুমি হয়তো সন্দেহবশতই ওর শ্বশুরবাড়ির লোকদের সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু আজকে আমি তোমাদের বলি কে তোমাদের উপর এই খারাপ কাজটা করছে। সে হচ্ছে যে তোমাদের যে ঢাকায় আসার পথে লঞ্চে যে মহিলার ফ্যামিলির সাথে দেখা হয়েছিল, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তার ওয়াইফ, উনি তোমাদের উপর এই কাজটা করাইছে। তোমার মেয়ের যে সাইড ব্যাগটা চুরি হয়েছিল, সেই সাইড ব্যাগের মধ্যে তার নানান পার্সোনাল জিনিস ছিল যেগুলি সে ব্যবহার করত। তার লিপস্টিক ছিল, তার চিরুনি ছিল, ওইগুলি ব্যবহার করে, ওইগুলোর মধ্যে চুল থাকে, অনেক সময় আমরা জানি চিরুনিতে চুল আটকানো থাকে, তখন ওগুলো ব্যবহার করে তোমার মেয়ের উপর জাদু করা হয়, সেটা চুরি করে নিয়ে যায়। তখন ওর মা তো শুনে অবাক, সে ওই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, একদিনের সম্পর্ক দেখাশোনা, ওই কেন আমাদের উপর এই কাজটা করবে। তখন হুজুর অনেক ভালো প্রসিদ্ধ হুজুর ছিলেন, তিনি তার জিনের মাধ্যমে, কারিন জিনের মাধ্যমে অনেক সব তথ্য বের করে আনেন এবং তিনি বলেন যে ওই মহিলাটার একটা মেয়ে ছিল যার বিয়ে হচ্ছিল না, যখনই বিয়ের কথা লাগতো বিয়ে ভেঙে গেত, তখন ওই মেয়েটি আরেকটা কবিরাজের কাছে যেয়ে মানে তার মেয়ের বিয়ে করার জন্য, যেন তার মেয়ের বিয়ে হয়ে যায় এর জন্য কোনো আমল বা কোনো কিছু ব্যবস্থা করতে বলছিলেন কবিরাজকে। সো কবিরাজ ওই মহিলাকে বলছিল যে তোমাকে একটা কুমারী মেয়ের চুল বা ব্যবহার করা কোনো কাপড় বা কোনো কিছু এনে দিতে হবে, তাইলে সে জাদুর মাধ্যমে ওই মহিলাটা যার সাথে লঞ্চে পরিচয় হিন্দু মহিলাটার মেয়ের বিয়ের যে কথা লাগলে ভেঙে যায় সেই সমস্যাটা সমাধান করে দিবে। এইভাবেই সে মানে এই মেয়েটির সংসার ভেঙে, এই ছোট মানে শিল্পী নামের মেয়েটির সংসার ভেঙে তার মেয়ের বিয়েটা দেয়। এই কারণেই মানে তার উপর এই জাদুটা করা হয়েছিল। এইসব শুনে তো মানে তার মায়ের মাথা নষ্ট, সে এই সামান্য জিনিসের জন্য মানে নিজের পার্সোনাল বেনিফিটের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট করলো। কিন্তু হুজুরটা অনেক ভালো ছিলেন, তিনি অনেক আমল দেন, পানি পড়া দেন, দোয়া শিখায় দেন, নানান মাধ্যমে তিনি জাদুর আসলটাকে কেটে ফেলেন। বর্তমানে ওই মেয়েটি এখন সুস্থ আছে আল্লাহর রহমতে, কিন্তু তার মধ্যে এখনো মানে ওই ভয়টা কাটেনি যে সেই ডিপ্রেশনে ছিল, সে এখনো বিয়ে করতে ভয় পায় এবং জীবনে আঘাতে ভয় পায়। এছাড়া তার যে শারীরিক নানান সমস্যা ছিল, ডিপ্রেশন ছিল,